Hello, welcome FPL managers, welcome to Ghono Football. আমরা আবারও ব্যাক করেছি হোম টু পিক আমাদের এপিসোড 5 নিয়ে এবং আজকে আমরা হোম টু পিকে বেসিক্যালি ডিফেন্সিভ পিকের দিকে ফোকাস করছি। সো বেসিক্যালি ডিফেন্সিভ পিক নিয়ে যদি আপনার কোনো ডাইলেমা থাকে সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা এসেছি এবং আমাদের আজকে কিছু সিলেক্টেড প্লেয়ার আছে, বাট সেই প্লেয়ারগুলোকে নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে আছে আজকে পারভেজ। পারভেজ, ওয়েলকাম, গুড টু সি ইউ। Welcome, Nadir. Good Right. to see you too. Right, no, very good. So শুরু করার আগে যেটা আমি বরাবরের মতোই বলি, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের ফিডব্যাক আমাদেরকে অবশ্যই জানান। আমাদের এখন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট প্লাস ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে রেগুলার এফপিএল এবং ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ডেফিনেটলি পেজগুলোতে লাইক দিন এবং ফলো করুন। আপনাদেরকে রেগুলারলি আমরা সেখানের মাধ্যমে আপডেট করব এবং ইন্টারন্যাশনাল ব্রেকে আমাদের অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আমরা আনছি, কারণ সামনে গেম উইক 9 এর পর থেকে শুরু হয়ে যাচ্ছে বিজি শিডিউল। সো বিজি শিডিউলের কারণে আমরা হয়তো অনেকেই সময় পাবো না। সো সেই সময়টাকে যাতে কাজে লাগাতে পারি পারভেজ আমরা, সেই জন্যই আসলে আমাদের চেষ্টা, রাইট? সো ডেফিনেটলি বেল নোটিফিকেশনটা প্রেস করবেন যাতে আপনারা আমাদের প্রত্যেকটা কন্টেন্টের আপডেট আপনার মোবাইলে বা আপনার ডিভাইসে পেয়ে যান, রাইট পারভেজ? তো আজকে আমাদের ডিসকাশনের মধ্যে কে কে থাকছে? আজকে আমরা ডিসকাশনের মধ্যে যদি রাখি তাহলে হলো ক্রিসওয়েল এবং চ্যান্সেলো। রাইট রাইট। আর আরেকটা মনে হলো ভেস্টারগার্ড আর ভেস্টারগার্ড এবং ওয়ালকাপিটা। রাইট। সো শুরু করা যাক তাহলে। ক্রেসওয়েল এবং ক্যান্সেলো। রাইট। ক্রেসওয়েল এন্ড ক্যান্সেলো ইন্টারেস্টিং। ওয়েস্ট হ্যাম এবং ম্যানচেস্টার সিটির একটা ডিফেন্সিভকে যখন আমরা কম্পেয়ার করছি তখন এখানেই বোঝা উচিত যে আসলে ওয়েস্ট হ্যামের পারফরমেন্সটা কতটুকু ভালো, যেখানে আমরা ম্যানচেস্টার সিটি ডিফেন্সিভের সাথে তাদেরকে কম্পেয়ার করছি। সো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ইন্টারেস্টিং পয়েন্টটা হলো যে ক্রেসওয়েল বেসিক্যালি আসলে বেশি অ্যাপিয়ারেন্স খেলেছে, এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ খেলেছে। ক্যান্সেলো কিন্তু গেম উইক 5 থেকে খেলা শুরু করেছিল, এর আগে মেন্ডি খেলছিল। সো তারপরেও 4টা ম্যাচ কম খেলার পরেও ক্যান্সেলোর স্ট্যাটস কিন্তু যতটুকু কম দেখা গেলেও বেসিক্যালি কিন্তু কম্পারেটিভলি যদি আমি আসলে চিন্তা করে দেখি যে দুজনকে সমান সমান লেভেলে এনে ফেলি অ্যাপিয়ারেন্সের দিক থেকে, তাহলে কিন্তু বেসিক্যালি ক্যান্সেলো অনেকটা বেশি হায়ার। এই কারণেই যে অ্যাসিস্টের গোলস এর ক্ষেত্রে অফকোর্স দুজনই জিরো, বাট অ্যাসিস্টের ক্ষেত্রে কিন্তু 3 এবং 1। বাট মনে রাখতে হবে ক্রেসওয়েল কিন্তু 4টা ম্যাচ বেশি খেলেছে, ক্লিন শিটের একদম হাফ, দুজনই হাফ আর কি, 8-এর হাফ। রাইট। সো ক্লিন শিটের দিক থেকে ক্রেসওয়েল এখন পর্যন্ত, হ্যাঁ আমি জানি ওয়েস্ট হ্যামের ফিক্সার ডিফিকাল্ট ছিল, বাট তারপরেও ক্লিন শিটের দিক থেকে কিন্তু 3 আর 2, সো নট ভেরি মাচ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা আমি বারবারই বলে থাকি প্রত্যেকটা কম্পারেটিভ ভিডিওতে, যে এপিএল গোল ইনভলভমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে ক্যান্সেলোর মতো একটা প্লেয়ার 25% গোল ইনভলভমেন্টের সাথে ইনভলভ আছে। বেসিক্যালি সিটির, ম্যানচেস্টার সিটি যাদেরকে আমরা জানি যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে অনেক বেশি গোল দিতে পারে এবং যাদেরকে আমরা তাদের এক্সপ্লোসিভনেসের জন্য জানি, সেই টিমের হয়ে 25% গোলের কন্ট্রিবিউশন হলো বেসিক্যালি ক্যান্সেলো। একটা ইন্টারেস্টিং ব্যাপার। গোল অ্যাটেম্পস এর ক্ষেত্রে যদি আমি দেখি, গোল অ্যাটেম্পস এখন পর্যন্ত ক্রেসওয়েল মাত্র 3টি, বাট ক্যান্সেলো 4টি ম্যাচ খেলে 2টি। অ্যাটেম্পস ইন দ্য বক্স অফকোর্স দুজনেরই কিছু নেই, বাট শর্ট অ্যান্ড টার্গেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট ক্রেসওয়েল যেহেতু ফ্রি কিক নেয়, সো সেক্ষেত্রে তার একটা ব্যাপার আছে। বাট চান্সেস ক্রিয়েটেডের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বেশি ম্যাচ খেলার পরে 17টি হলো ক্রেসওয়েল, কিন্তু 11টি হলো ক্যান্সেলো। সো 4টা ম্যাচ কম খেলে আমি সেম রেটেই চিন্তা করি তাহলে বেসিক্যালি কিন্তু ক্যান্সেলো তাহলে 22টা হয়ে যাওয়ার কথা। বাট আমি যদি 20টাও ধরি সেটাও আলটিমেটলি তাহলে ক্রেসওয়েলের চিন্তা হয়ে যাচ্ছে। সো 17 আর 1 আসলে দেখলে যতটুকু দেখতে একটু বেখাপ্পা মনে হলেও ব্যাপারটা কিন্তু আসলে ততটুকু বেখাপ্পা নয়। দ্বিতীয়টা হচ্ছে যে বিগ চান্সেস ক্রিয়েটেড এবং মোস্ট ইন্টারেস্টিংলি হলো মিনিটস পার অ্যাটেম্প্ট। সো 180 মিনিটে বারবারে ক্যান্সেলো একটা করে অ্যাটেম্প্ট ক্রিয়েট কিন্তু মিনিটস পার চান্সেস ক্রিয়েটেড যদি আমরা দেখি যে সিটিকে আমরা জানি যে তারা প্রচুর চান্স ক্রিয়েট করে, সেখানে 32 মিনিটে সে একটা চান্স ক্রিয়েট করছে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো ওয়েস্ট হ্যাম হলো এখন একটা ডিফেন্সিভ টিম, তারা 5টা ডিফেন্স নিয়ে ব্যাকে খেলছে। সো তাদের ক্লিন কাছ থেকে আমরা অনেক বেশি এক্সপেক্ট করতে পারি, অনেক বেশি আমরা ডেলিভারি ক্রেসওয়েলের কাছ থেকে ক্রস ডেলিভারি এক্সপেক্ট করতে পারি। বাট এগুলোর জন্য ফিনিশিং
অ্যান্টোনিওর মতো একটা প্লেয়ারকে কন্টিনিউয়াসলি ফিট থাকতে হবে। বাট ম্যানচেস্টার সিটি হলো ম্যানচেস্টার সিটি, সো এটাকে নতুন করে আসলে বলার কিছু নাই তাদের অ্যাটাকিং পটেনশিয়ালের ব্যাপারে। সো সেই ক্ষেত্রে ক্যান্সেলের মতো একটা প্লেয়ার যদি 32 মিনিট পর পরে যদি একটা করে চান্স ক্রিয়েট করে এবং তার যদি 25% গোল ইনভলভমেন্ট থাকে এবং সে যদি অলরেডি 11টা চান্স ক্রিয়েট করে থাকে এবং প্রাইসের ক্ষেত্রে যদি মাত্র 0.3, যেখানে এখন ম্যানচেস্টার ডিফেন্সিভ দিকটা আমি যদি দেখি তারা যথেষ্ট এখন স্ট্রং হয়ে গেছে, সো আমার ডেফিনেটলি বেটার পিক হবে ক্যান্সেলো। যদিও আমার কারণ সামনে আবার ম্যান সিটির ফিকচার কিন্তু সামনে শিফট হচ্ছে এবং খুব লং টার্মের পিকের জন্য ক্যান্সেলো খুব ভালো হবে। গেম উইক 10 থেকে কিন্তু তার লম্বা একটা রান আছে, গেম উইক 20 পর্যন্ত বা 22 পর্যন্ত মেবি। এক্স্যাক্টলি সো এই মুহূর্তে ওই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা নাদিম আমার কাছে মনে হয় যে সেটা হলো এখন অনেক কিন্তু রবার্টসন বা ইয়া থেকে কিন্তু ট্রান্সফার হয়ে আসছে, তো এই দুইজনকে একজন বেটার পিক, এই দুইজনকার মধ্যে থেকে একজনকে করা সম্ভব। হ্যাঁ, অনেকে ডাউনগ্রেড করে এটা কিন্তু ইজি সুইচ, হ্যাঁ, বা চিলওয়েলকে অ্যাফোর্ড নাও করতে পারে, তারপরে আমি বলবো চিলওয়েলকে যদি অ্যাফোর্ড নাও করতে পারে তাহলে ক্রেসওয়েল আর ক্যান্সেলো ডেফিনেটলি একটা ভায়াবল অপশন। এবং আমার কাছে মনে হচ্ছে লেফট সাইড থেকে আসলে যে ধরনের অ্যাটাক গুলো হচ্ছে, চিলওয়েল বলি বা ক্রেসওয়েল বলি বা ক্যান্সেলো বলি বা রবার্টসনই বলি, আমাদের কিন্তু পোটেনশিয়ালটা বেশিরভাগই লেফট সাইড থেকে আসছে। বাট এনিওয়ে, ক্যান্সেলো আর ক্রেসওয়েলকে নিয়ে আসলে অনেক কথা বলাই যাবে। বাট আমি যদি বলি লাস্ট ফাইনাল ভার্ডিক্ট, আমার যদি বাজেট থাকে এবং পসিবল হয় আমি ডেফিনেটলি ক্যান্সেলোতে যাব, যদি আমার টিমে ক্রেসওয়েল আছে। বাট আমি ক্যান্সেলোতে যেতাম তাহলে যদি আমার বাজেটে পসিবল হতো, বাট বাজেটে সম্ভব হচ্ছে না, সো যার কারণে আমাকে 0.3 জন্য আমাকে আসলে ক্রেসওয়েলে যেতে হচ্ছে। সো পারভেজ, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। ওকে, ভেস্টারগার্ড এন্ড ওয়াকার পিটার্স। হ্যাঁ, দেখে অনেকটা মনে হবে যে আসলে ভেস্টারগার্ড এবং ওয়াকার পিটারকে নিয়ে আসলে কথা বলার কি আছে, এরকমই অনেকটা মনে হইতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট 4.5 এর একজন মিডফিল্ড ডিফেন্ডার আমাদের কিন্তু টিমের মধ্যে যেসব ডিফেন্ডাররা আছে, যেমন সেইস বা লামটে বা এরকম যে কোনো প্লেয়ারকে যদি আমি ধরি, তাহলে এইসব প্লেয়ারের অল্টারনেটিভ কিন্তু ভেস্টারগার্ড বা ওয়াকার পিটার। বিকজ এখন পর্যন্ত ভেস্টারগার্ড এবং ওয়াকার পিটার এখন পর্যন্ত 4টা ক্লিন শিট, এখন পর্যন্ত আই থিংক এটাই মনে হয় সর্বোচ্চ এবার সিজনের সাউথহ্যাম্পটনের। এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আমরা গতকালকে রিভিউতে প্রণয় বলছিল, যে ক্লিন শিটের মধ্যে কিন্তু 4টা ক্লিন শিটের মধ্যে কিন্তু 3টি হোমে। ইট ইজ ভেরি গুড। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অ্যাপিয়ারেন্স দুইজনকার মোটামুটি সেম, একজন কম আর একজন বেশি। গোলের ক্ষেত্রে কিন্তু ভেস্টারগার্ড আগায় আছে, এবং ভেস্টারগার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো দুইজনকার মধ্যে যদি আমি দেখি তাহলে এফপিএল গোল ইনভলভমেন্ট ডেফিনেটলি ওয়াকার পিটারের চাইতে ভেস্টারগার্ড আগায় আছে। বাট এখানে খুব মজার একটা জিনিস যে গোল্ড অ্যাটেম্প, এখানে কিন্তু গোল্ড অ্যাটেম্প যদি আমি দেখি তাহলে ওয়াকার পিটার 4টা, ভেস্টারগার্ড কিন্তু 3টা। একদম 4.5 এর একজন ডিফেন্ডারের কাছ থেকে এইরকম গোল অ্যাটেম্প্ট, আবার তার মধ্যে মজার মোস্ট ইম্পর্টেন্ট হলো গোল অ্যাটেম্প্ট ইন বক্স, দুইজনই 3টা করে। 4.5 এর একজন ডিফেন্ডারের কাছ থেকে এই ধরনের অ্যাটেম্প বা অ্যাটেম্প্ট ইন বক্স, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে এটা আসলে আমাদের টিম সেটআপের জন্য 4.5 এর একজন ডিফেন্ডার দরকার, এবং সেই রকম ডিফেন্ডারের কাছ থেকে আমি গোল এবং গোল অ্যাটেম্প পাচ্ছি। ইভেন ভেস্টারগার্ডের কাছ থেকে 2টা গোলও পেয়ে গেছি আমরা মোটামুটি যাদের টিমে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বিপিএস সিস্টেমে এখন পর্যন্ত ভেস্টারগার্ড হলো সেই প্লেয়ার যে টানা 6টা গেম উইকে বিপিএস সিস্টেমে সে টিমের লিস্টের মধ্যে ছিল। এটা একটা মজা, টানা 6টা ম্যাচে ভেস্টারগার্ড কিন্তু বিপিএস সিস্টেমে তার লিস্টের মধ্যে ছিল। এটা খুব মজার একটা ব্যাপার। সো বেসিক্যালি ক্লিয়ারেন্স, ব্লক আর ইন্টারসেপশনের ক্ষেত্রে সে আসলে অনেক বেশি বড় ভূমিকা রাখছে। নট অনলি অ্যাটাকিং পোটেনশিয়াল, ডিফেন্সিভ পোটেনশিয়াল যেটা আমরা বেসিক্যালি দেখি, ক্লিয়ারেন্স, ব্লক আর ইন্টারসেপশন, যেটা আমাদের এফপিএল এর মধ্যে দেখায় যে সিবিআই বলা হয় আর কি, এখানে আসলে তার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, রাইট? অনেক বেশি। দ্যাট মিন্স বোনাস পয়েন্ট সিস্টেমে ভেস্টারগার্ডের পসিবিলিটিটা অনেক বেশি থাকে। এবং ক্লিন শিট হলে সাউথহ্যাম্পটন ক্লিন শিট রাখলেই বেসিক্যালি ভেস্টারগার্ড ডেফিনেটলি ভেস্টারগার্ড সেখানে আছে, রাইট? বোনাস পয়েন্টে। ইন্টারেস্টিং। খুব মজার একটা ব্যাপার। আরেকটা জিনিস হলো ভেস্টারগার্ডের যদি আমি সামনের ফিকচার গুলা দেখি, আমি ফিকচার গুলাতে আমি ভেস্টারগার্ড ওয়াকার পিটার দিতে না, গেম উইক 11 থেকে কিন্তু তাদের ফিকচার মোটামুটি গেম উইক 15 পর্যন্ত মোটামুটি ভালো। এখানে বড় টিম যদি থাকে শুধু ম্যান সিটি ছাড়া বাকি কোনো টিম নেই। এখানে ব্রাইটন, শেফিল্ড,
আর্সেনাল যদিও আছে, আর্সেনাল, ম্যান সিটি এবং ফুলহ্যাম। তো আগামী যদি 11 গেমিং বা লং টার্ম পিকের জন্য 4.5 এর, এটা আমার টিমের ব্যালেন্স সাজার জন্য অনেক সময় এরকম প্লেয়ার দরকার হয়। তো এইরকম প্লেয়ারের কাছ থেকে আসলে এরকম পটেনশিয়াল যদি পাওয়া যায়, পটেনশিয়াল প্লেয়ার যদি পাওয়া যায়, তাহলে সেটা ভেরি গুড একটা টিমের জন্য। তো এইখানে কম্পারিজনটা আসলে এই জন্যই করা, যে এখানে আসলে যদি আমি কম্পারিজন করে যদি কোনো প্লেয়ারকে আমি চুজ করি, তাহলে আমি ডেফিনেটলি ভেস্টারগার্ডের মতন প্লেয়ারকে চুজ করব, যেহেতু ভেস্টারগার্ডের গোল পটেনশিয়ালটা বেশি। সে কিন্তু কর্নারে হেড দিয়ে গোল করার ইয়াটা বেশি, অনেক লম্বা প্লেয়ার, এটা আসলে অনেকটা হেল্প করে। 6 ফিট 6। হ্যাঁ, হিউজ। 6 ফিট 6। সো না, আমি আমার কাছে মনে হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স, এবং আমি ডেফিনেটলি ভেস্টারগার্ডকে কনসিডার করছি। সামনে গিয়ে আমাকে যেটা করতে হবে, যে আমাকে আসলে বেসিক্যালি মিচেল যেহেতু ইনজুর্ড, সো মিচেলের একটা অল্টারনেটিভ হিসেবে আমি আসলে ভেস্টারগার্ডকে চিন্তা করছি আর কি। আমার কিছু বাজেটও আছে, অ্যাডিশনাল একটু ব্যাংকে টাকা আছে, সো সেটা দিয়ে আমি আসলে ভেস্টারগার্ডকে চিন্তা করছিলাম গেম উইক 11 থেকে। জানি না এর মধ্যে হয়তো আরো দাম বাড়বে, সো অনেকের অবশ্য ততদিনে হয়তো ম্যাকার্থি থাকার কারণে অনেকে চিন্তা করতেছে যে ডবল আপ করবো কিনা সে সাউথহ্যাম্পটন। বাট আই থিংক রাইট ভেস্টারগার্ড হইলো ম্যাকার্থি এবং ভেস্টারগার্ড যেভাবে খেলছে, দুজনের কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর, যেমন এলিসন আর ভ্যান ডাইকের মধ্যে আছে। সেম ভেস্টারগার্ড এবং ম্যাকার্থির মধ্যে সেম কম্বিনেশনটা আমি দেখতে পাচ্ছি। রাইট, না এটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, এবং সবচেয়ে বড় কথা হলো যে ভেস্টারগার্ড নট অনলি জাস্ট অ্যাটাকিং পোটেনশিয়াল দিচ্ছে, বাট অলসো ডিফেন্সিভ, যেটা আমি আসলে জানি। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এটাই, যেটা তুই বললি অলরেডি, যে 6টা গেমিংকে 6বারই সে বিপিএস এর মধ্যে। সো 4.7 একটা ডিফেন্ডার যে বেসিক্যালি অফার করছে অ্যাটাকিং প্লাস ডিফেন্সিভ পোটেনশিয়াল, আমার মনে হয় আসলে বেশি কিছু আমরা তার কাছ থেকে আসলে আশা করাটাই আসলে আমাদের জন্য একটু বোকামি হবে। So yeah, definitely do consider. Parvez, anything else? Westergaard nothing else. Okay, right. So thank you. So আমাদের তাহলে আজকে গেমিং, সরি গেমিং না, হোম টু পিকের ডিফেন্সিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কম্পারিজন গেল ক্যান্সেলো এবং ক্রেসপো প্লাস ভেস্টারগার্ড। নেক্সট পর্বে সম্ভবত একজন ফরওয়ার্ড। রাইট, সামনে আমরা ফরওয়ার্ড নিয়ে আসছি, সো অবশ্যই ডেফিনেটলি এফপিএল ম্যানেজার্স কিপ অ্যান আই, এবং আমাদের আরো অনেক কন্টেন্ট আসছে ইন্টারন্যাশনাল ব্রেকে, সো ডু কিপ ফলো Gano Football on YouTube channel, of course on Facebook and other pages. Until then, take care, Parvez, and FPL managers, do take care. Thank you so much for watching. Bye bye. Thank you, Nadeep. Bye. Allah Hafiz. Allah Hafiz.